নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লার্কশিপের পিওয়াইকিউ কোশ্চেন্স সলভ করব, আর সেও আমরা হিস্ট্রির কোশ্চেন্সগুলো সলভ করব। ঠিক আছে, ক্লার্কশিপে পিওয়াইকিউ সলভ করার টেকনিকটা একটু অন্যরকম হবে। আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউগুলো সলভ করব, কারণ এখানে আমরা 2004 থেকে 2019-এ যটা ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করে এক একটা ক্লাসে সলভ করব। আচ্ছা, যেহেতু আমি বলছি যে আমরা 2004 থেকে 2019-এর আজকে হিস্ট্রির কোশ্চেন্স দেখব, তার মানে এই নয় যে প্রত্যেক বছরই ক্লার্কশিপ হয়েছে তো আমরা 15টা বছরের হিস্ট্রি এমসিকিউজ দেখব। অ্যাকচুয়ালি ক্লার্কশিপটা প্রত্যেক বছর হয়নি, 2004 থেকে 2007 অবধি প্রত্যেক বছর হয়েছে। 2008-এ কোনো ক্লার্কশিপ পরীক্ষা হয়নি। 2009-এ আবার দুবার হয়েছে, মানে দুটো শিফটে হয়েছে। আর 2009-এর পরে সোজা 2019-এ হয়েছে দুটো শিফটে। তার মানে 4, 5, 6, 7, 9 আর 19, টোটাল 6টা বছরের আমরা 8টা কোশ্চেন পেপার থেকে হিস্ট্রির এমসিকিউস দেখব। ঠিক আছে, আর কালকে ক্লার্কশিপের সিলেবাসে অনেকগুলোই কমেন্ট এসেছে, যেগুলোর অ্যান্সার্স আমি এই ভিডিওর শেষের দিকে দিয়ে দেব। বেশ কিছু কোয়েরি ছিল, সেগুলোর আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আর সেখানে কিছু কমেন্ট ছিল যে স্যার ক্লার্কশিপের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো, কালকে যে সিলেবাসটা দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু ক্লার্কশিপের ক্লাসটা শুরু হয়ে গেছে, সেটাই ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে, আজকে আমরা প্রথম প্র্যাকটিস ক্লাস করছি। যারা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে নতুন আছো, যারা প্রথমবার এসেছো চ্যানেলে, তাদেরকে বলবো যে চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন দেখবো আমরা। প্রথম প্রশ্ন রয়েছে, মহাত্মা গান্ধী হ্যাড ফার্স্ট স্টার্টেড হিজ নন ভায়োলেন্ট নন কর্পোরেশন মুভমেন্ট ইন। প্রশ্নে বলা হচ্ছে যে মহাত্মা গান্ধী প্রথম কোথায় নিজের নন ভায়োলেন্ট আর নন কর্পোরেশন মুভমেন্ট স্টার্ট করেছিল। এর সঠিক উত্তর হয়ে যাবে সাউথ আফ্রিকা, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 30th জানুয়ারি। কোন বছরে ওনার হত্যা করা হয়েছিল? 30শে জানুয়ারি 1948, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীর হত্যা করেছিলেন 30শে জানুয়ারি 1948-এ। যেটুকু ছোটো ছোটো ইনফরমেশন আমার প্রোভাইড করার থাকবে এক্সপ্লেনেশনের রূপে, সেই পার্টিকুলার কোশ্চেন্সে আমি এক্সপ্লেন করে দেবো। আদারওয়াইজ আমরা অ্যান্সার দেখে ফার্দার মুভ করব। ঠিক আছে, কোশ্চেন্সের সংখ্যা অনেকগুলোই আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। গৌতম বুদ্ধা ওয়াজ বর্ন ইন। গৌতম বুদ্ধা কোথায় জন্ম নিয়েছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লুম্বিনী। অনেকেই দেখো গৌতম বুদ্ধর নাম এলে কপিলাবস্তু আর এই লুম্বিনীর মধ্যে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখবে যে গৌতম বুদ্ধ শাক্য বংশের ছিল, আর শাক্য বংশদের ক্যাপিটাল ছিল কপিলাবস্তু, আর গৌতম বুদ্ধের যেখানে জন্ম হয়েছিল সেটা ছিল লুম্বিনী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বিদ্যাসাগরস বার্থ প্লেস বীরসিংহা ভিলেজ ইজ ইন। প্রশ্নে বলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহা গ্রাম কোন জেলায় অবস্থিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েস্ট মিদনাপুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখানে একটু কোশ্চেন্সে দেখো 7-এর পরে 27, এই নাম্বারিংগুলো ভুল আছে, কারণ সবকটা পিওয়াইকিউ থেকে কপি করতে হয়েছে কোশ্চেন্সগুলোকে, তো নাম্বার আর চেঞ্জ করা হয়নি, ও নাম্বার ওরকমই রয়ে গেছে। ঠিক আছে, তো নাম্বারগুলোকে ইগনোর করো, জাস্ট কোশ্চেন্সের উপরেই একটু ফোকাস করো। দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন, মানে পলাশির যুদ্ধ কোন বছর হয়েছিল? খুব সোজা প্রশ্ন এটা, 1757-তে হয়েছিল। ঠিক আছে, আর এর ঠিক 100 বছর পরেই কিন্তু সিপাই মিউটিনি হয়েছিল 1857-তে। ক্ষুদিরাম বোস ওয়াজ হ্যাংড ইন। ক্ষুদিরাম বোসকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুজাফফরপুরে। এই ক্ষুদিরাম বোসকে নিয়ে কিন্তু আরও 2-3টে প্রশ্ন করা হয়, সেটা তোমাদেরকে আমি এখানেই বলে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করবে। যে ক্ষুদিরাম বোসের সঙ্গে আরেকজন কে ছিলেন, তো সেটার উত্তর হয়ে যাবে প্রফুল্ল চাকি। ঠিক আছে, আর ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি কিন্তু একটা নাম অ্যাডপ্ট করেছিল মুজফ্ফরপুরে যাওয়ার সময়তে। তো সেই নামটা কি ছিল? তো সেই নামটা হচ্ছে, ক্ষুদিরাম বোসের যে নামটা ছিল সেটা ছিল হরেন সরকার, আর প্রফুল্লচন্দ্রের যে নামটা ছিল সেটা ছিল দীনেশ চন্দ্র রায়। ঠিক আছে, কোথাও একটু নোট করে নাও এই ইনফরমেশনগুলো যদি তোমাদের না জানা থাকে তো। আর এর সাথে আরেকটা প্রশ্ন আসে যে ক্ষুদিরাম বোস কোন অ্যাসোসিয়েশনের সঙ্গে বা কোন দলের সাথে যুক্ত ছিল? তো এটার উত্তর হয়ে যাবে অনুশীলন সমিতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Where did the INA unfurl the Indian flag after defeating the British on 14th April 1944?
প্রশ্নে বলা হচ্ছে যে 14ই এপ্রিল 1944-এ ব্রিটিশদের পরাজিত করার পর INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৈরং। ঠিক আছে, মৈরংটা কোথায় আছে? তো এটা হয়ে যাবে মণিপুরে। মণিপুরেও অনেক সময় দেখবে অপশনে দেবে বিষ্ণুপুর। তো মণিপুরে একটা ডিস্ট্রিক্ট আছে বিষ্ণুপুর, বিষ্ণুপুরের ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে মৈরং। আর বিষ্ণুপুর আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কেইবুল লামজাও কনজারভেশন এরিয়ার জন্য বিখ্যাত। ঠিক আছে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমরা অবশ্যই জানো সেটা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? খুবই সোজা প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে WC ব্যানার্জি। ঠিক আছে, বোমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যেহেতু এখানে 2004 থেকে 2019-এর সব রকমের বছরেরই ধরো প্রশ্ন আছে, আর এভরি ইয়ার মানে বছরের পর বছর কিন্তু কম্পিটিশনের লেভেলটা বাড়ছে। ঠিক আছে, আর এই বাড়ার কারণে কিন্তু কোশ্চেনের লেভেলও বাড়াতে হচ্ছে তাদেরকে, যার ফলে এগুলো কিন্তু আমাদের জাস্ট একটা বেসিক ম্যাপ, যেটা আমাদেরকে আইডিয়া দেবে। কোশ্চেন কিন্তু ভেবো না যে একদমই এরকম দিয়ে দেবে কিংবা এর থেকে ইজি দেবে। এর থেকে টাফ থাকবে তো ইজি থাকবে না, আর এক দুটো প্রশ্ন এই লেভেলেরও দিতে পারে। ঠিক আছে, আমরা অবভিয়াসলি এর থেকে এক লেভেল ওপরে পড়ার চেষ্টা করব, কিন্তু এই লেভেলটাকেও আমরা ছাড়বো না, এটাকেও আমরা কভার করব, যাতে প্রশ্ন যাই দিক না কেন আমরা অ্যাটেম্প্ট করে আসতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ? প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সি রাজা গোপালাচারী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ ওয়াজ নট আ পর্তুগিজ কলোনি ইন ইন্ডিয়া? নিম্নগুলির মধ্যে কোনটি পর্তুগিজ কলোনি নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পন্ডিচেরি অবভিয়াসলি ছিল। ওকে, তোমাদের মধ্যে অনেকেরই ডাউট হবে যে পন্ডিচেরি ফ্রান্সের ছিল না পর্তুগিজদের ছিল। তো দেখো, পন্ডিচেরি সব থেকে প্রথমে যারা কবজা করেছিল তারা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজের পরে এসেছিল ডাচ, ডাচের পরে এসেছিল ফ্রান্স, আর ফ্রান্সের পরে ব্রিটিশ এসেছিল, কিন্তু ব্রিটিশের পরে আবার ফ্রান্স এসেছিল। ঠিক আছে, একদম লাস্ট অব্দি ফ্রান্স ছিল। তার জন্য তুমি যদি এখন পন্ডিচেরি ঘুরতে যাও তো সেখানে কিন্তু ফ্রান্স কলোনি রয়েছে। ঠিক আছে, আর গোয়াটা তো পর্তুগিজ অনেক দিন অবধি কবজা করেছিল, ভারত দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পরে কিন্তু গোয়া স্বাধীনতা পেয়েছে। তো এই তিনটেই কিন্তু পর্তুগিজদের আন্ডারে ছিল। লাস্ট অপশন আমরা দেখে নেব আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা কিনা পর্তুগিজদের আন্ডারে ছিল না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়েন ডিড আলেকজান্ডার ইনভেড ইন্ডিয়া? আলেকজান্ডার কোন বছর আক্রমণ করেছিল ভারতে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 326 BC। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, স্বামী বিবেকানন্দ ডেলিভার্ড হিজ শিকাগো অ্যাড্রেসেস ইন? স্বামী বিবেকানন্দ শিকাগোতে কবে ভাষণ দিয়েছিলেন? আর এই বছরটা তোমরা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে 1893। ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন হতে পারে যে স্বামী বিবেকানন্দ কোন বছর রামকৃষ্ণ মিশনের স্থাপনা করেছিলেন বা কোন বছর বেলুর মঠের স্থাপনা করেছিলেন? তো সেটার সঠিক উত্তর হয়ে যাবে 1897, মানে 1897, ঠিক এর 4 বছর পরে। ঠিক আছে, এইভাবে লিঙ্ক করে এই জিনিসটাকে একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, রবীন্দ্রনাথ টেগোর গেভ আপ হিজ নাইটহুড ইন? রবীন্দ্রনাথ টেগোর নিজের নাইটহুডের উপাধিটা ত্যাগ করেছিলেন কোন বছরে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 1919। কেন ত্যাগ করেছিলেন প্রথমে এটা জেনে নিই, তাহলে এই বছরটা কোনোদিনও ভুলবো না আমরা। জালিয়ানওয়ালা বাগ গণহত্যা কারণে 1919 সালে রবীন্দ্রনাথ টেগোর এই নাইটহুড উপাধিটি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন্ডিয়াজ ওল্ডেস্ট সিভিলাইজেশন? ইন্ডিয়ান কন্টিনেন্টের সব থেকে পুরনো সিভিলাইজেশন কোনটি জিজ্ঞেস করেছে? তো এটার উত্তর হয়ে যাবে অপশন এ, হারাপ্পান সিভিলাইজেশন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইজ দ্য অথার অফ আনন্দমঠ? তো আনন্দমঠের অথার হচ্ছে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠ বইটি কোন বছরে লেখা হয়েছিল? সেটা লেখা হয়েছিল 1882-তে, 1882-তে। এই সেম প্রশ্ন আমরা ফুড এসআইয়ের সময় কিন্তু সলভ করেছিলাম। আর তোমরা বলবে যে এই আনন্দমঠ বইটি কোন থিমের উপরে লেখা হয়েছিল, মানে থিমটা কি ছিল বইটার, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আদিনা মস্ক ইজ সিচুয়েটেড অ্যাট? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পান্ডুয়াতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 1856, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর প্রথম বিধবা বিবাহ কে করেছিলেন?
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজতরঙ্গিনী ওয়াজ রিটার্ন বাই, রাজতরঙ্গিনী কে লিখেছেন? খুব সোজা প্রশ্ন, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, এটা কালহান লিখেছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? এখানে লাস্ট গভর্নর জেনারেল বলেছে অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে স্বাধীন ভারতের লাস্ট গভর্নর জেনারেলের নাম জিজ্ঞেস করেছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সি রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ গুপ্তা রুলার অ্যাজিউমড হিজ টাইটেল শাকারি? কোন গুপ্তা রাজা শাকারি উপাধিটি ধারণ করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। এই উপাধি ধারণ করার কারণটা কি? তো উনি গুজরাট মালবা রিজনে যে শাকারা ছিল তাদেরকে পরাজয় করে উনি জয়প্রাপ্ত করেছিলেন, তার জন্য এই টাইটেলটা তিনি অ্যাজিউম করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? লাস্ট বলেনি, এখানে ফার্স্ট বলেছে। ঠিক আছে, তো প্রথম হয়ে যাবেন মুর্শিদ কুলি খাঁ, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট আন্ডার ডক্ট্রিন অফ ল্যাবস? ডক্ট্রিন অফ ল্যাবস তোমরা জানো সবাই, এটা কে এনেছিলেন? তো সেটা হয়ে যাবে লর্ড ডালহৌজি। আর কোন বছরে এনেছিলেন? তো সেটা হয়ে যাবে 1848-এ, 1848-এ। ঠিক আছে, আর প্রথম সেই জায়গাটা কোনটা, প্রথম সেই স্টেটটা কোনটা যেটা এই ডক্ট্রিন অফ ল্যাবসের আন্ডারে এসেছিল? তো সেটা হয়ে যাবে অপশন এ, সাতারা। এবার তোমাদের মধ্যে যারা ডক্ট্রিন অফ ল্যাবস জানো না তারা কমেন্ট করো যে আমরা এই বিষয়ে জানি না ডক্ট্রিন অফ ল্যাবস কি জিনিস হয়। আশা করি তোমরা সবাই জানো, বাট যদি এক আধজন কেউ এরকম থাকো তো কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এটাকে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আপাতত আমি ধরেই চলছি যে তোমরা এটা জানো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু এস্টাবলিশড এশিয়াটিক সোসাইটি? এই প্রশ্নটা থার্ড শিফটে ফুড এসআই এসেছে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ এসেছে। আর এই প্রশ্নটা কিন্তু আমরা প্র্যাকটিসও করেছি। আর এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার উইলিয়াম জোন। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অপলা, লোপামুদ্রা আর গার্গী, দিজ লার্নড উইমেন বিলং টু উইচ পিরিয়ড? এরা কোন পিরিয়ডের সঙ্গে যুক্ত এই তিনটি মহিলা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভেদিক পিরিয়ডের সঙ্গে। ঠিক আছে, আর এরা কারা? তো এরা তিনজনাই কিন্তু ফিলোসফার ছিলেন। আর এনার মধ্যে লোপামুদ্রা নামটা খুব ফেমাস, ইনি ঋষি অগস্ত্যের বউ ছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ গুপ্তা রুলার এন্ডেড দ্য শাখা রুল ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া? তো এই প্রশ্নটা একটু আগেই আমরা করলাম, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চন্দ্রগুপ্তা দ্বিতীয়। ঠিক আছে, ইনি ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যে শাখা রুলার ছিলেন তার ইনি এন্ড করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য রথ টাইপ টেম্পলস অফ মহাবালিপুরম ওয়ার বিল্ড বাই পল্লবাস, চোলাস, পান্ডিয়াস নাকি চালুক্য অফ বাদামি? প্রশ্নে বলা হচ্ছে যে মহাবালিপুরমে যে রথের মতো দেখতে যে মন্দিরগুলো বানানো হয়েছিল সেই মন্দিরটা কোন রাজবংশ বানিয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পল্লবা। ঠিক আছে, পল্লব ডাইনেস্টির রাজারা এই মন্দিরটা বানিয়েছিল। আর যদি প্রশ্নটাকে রাজার নাম দিয়ে জিজ্ঞেস করা হতো তাহলে হতো পল্লব ডাইনেস্টিরই নরসিংবর্মন ওয়ান। নরসিংবর্মন ওয়ান এটাকে 7th আর 8th সেঞ্চুরির মাঝখানে এই মন্দিরটা বানিয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, জয়দেব অথর অফ গীত গোবিন্দ ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ উইচ বেঙ্গল রুলার? এই প্রশ্নটাও আমরা ফুড এসআই করেছি আর এর উত্তরটা অবশ্যই তোমাদের মনে আছে। এর উত্তরটা হয়ে যাবে অপশন ডি, লক্ষণ সেন। ঠিক আছে, জয়দেব কার সভাকবি ছিলেন? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডিউরিং হুজ রেন ফতেহপুর সিক্রি ওয়াজ বিল্ড? তো খুব সোজা প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবরের সময় বানানো হয়েছিল ফতেহপুর সিক্রি। আর ফতেহপুর সিক্রিতে মেন যেটা জিনিস আছে সেটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। তো এই প্রশ্নটা ফুড এসআই শিফট থার্ডে এসেছে। আর এই প্রশ্নটা আমি তোমাকে প্র্যাকটিসের সময়তেও জিজ্ঞেস করেছিলাম আর আজকে আবার জিজ্ঞেস করছি যে বুলন্দ দরওয়াজাটা যে আকবর বানিয়েছিল সেটা কোন রাজ্যের সঙ্গে যুদ্ধ জয় করার পরে সেই স্মৃতি হিসেবে সেই দরজাটাকে বানানো হয়েছিল? এটার উত্তর তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখ রিলিজন? খুব সোজা প্রশ্নটা, সঠিক উত্তর হয়ে যাবে গুরু নানক, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? এই প্রশ্নটা দেখো রিপিট হয়েছে, মানে হয়তো 2004-এ এসেছে বা 6-এ এসেছে, 7-এ এসেছে, কোনো এক বছর এটা রিপিট হয়েছে। আর এই সঠিক উত্তর হয়ে যাবে বোমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস, বদরুদ্দিন তৈয়বজি যে আছে উনি কিন্তু ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন।
ঠিক আছে, এখানে আরেকটা নাম আছে দাদাভাই নরজি। তো দাদাভাই নরজি কিন্তু সব থেকে বেশি বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি বা প্রেসিডেন্ট হয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ক্যালকাটা টু দিল্লি ইন, কোন বছরে এই ক্যাপিটালটা ট্রান্সফার করা হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে? তো এটা হয়ে যাবে 1911, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর সেই সময় লর্ড কে ছিলেন? তো সেই সময় লর্ড ছিলেন লর্ড হার্ডিঞ্জ টু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য ড্রেন অফ ওয়েলথ ওয়াজ ক্রিটিসাইজড বাই, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদাভাই নরজি। দাদাভাই নরজি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল ইনকামকে এস্টিমেট করে, মানে ভারতীয় জাতীয় আয়ের একটা অনুমান করেছিলেন। আর উনি দেখেছিলেন যে ভারত থেকে ইংল্যান্ডে সব সম্পদগুলো খুব ইজিলি ট্রান্সফার হচ্ছে, সেখানে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটাকে দাদাভাই নরজি ড্রেন অফ ওয়েলথ বলে ক্রিটিসাইজ করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই আমির খুসরো ওয়াজ, প্রশ্ন বলা হচ্ছে যে আমির খুসরোর দ্বারা কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হতো? এর সঠিক উত্তর হয়ে যাবে সিতার, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ইজ কল্ড ফ্রন্টিয়ার গান্ধী, বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আব্দুল গফুর খান, বা খান আব্দুল গফর খান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফ্রম উইচ ইয়ার ডিড কাউন্টিং অফ দ্য সাকা এরা স্টার্ট, মানে সাকা শতাব্দীটা কোন বছর থেকে শুরু হচ্ছে? তো এর সঠিক উত্তর হবে 78 এডি। ঠিক আছে, 78 এডি থেকে কিন্তু শুরু হচ্ছে। আর এটা শুরু কে করেছিল? তো এটা কুষাণ ডাইনেস্টি বা কুষাণ বংশের রাজা কনিষ্ক করেছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ফাউন্ডেড আত্মীয় সভা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রয়, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর ইনি কোন বছর এটা স্থাপনা করেছিলেন? তো আত্মীয় সভা স্টার্ট করা হয়েছিল 1814 থেকে। ঠিক আছে, আর রাজা রামমোহন রায় আরেকটা ইম্পর্টেন্ট, মানে ব্রহ্ম সমাজেরও স্থাপনা করেছিলেন। তো ব্রহ্ম সমাজ কোন বছর স্টার্ট হয়েছিল? 1828-এ। প্রথমে সেটার নাম ব্রহ্ম সভা ছিল, তারপরে সেটা ব্রহ্ম সমাজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? তো প্রশ্ন বলা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গঠন কে করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহন সিং। ইনি 1 সেপ্টেম্বর 1942-তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্থাপনা করেছিলেন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হুইচ এম্পায়ার্স অ্যাচিভমেন্ট ওয়ার ডিসক্রাইবড ইন দ্য আলাহাবাদ প্রশস্তি, মানে কোন রাজার প্রশংসা বা রাজার অ্যাচিভমেন্টসগুলো লেখা আছে আলাহাবাদ প্রশস্তিতে? তো এটা হয়ে যাবে অপশন ডি সমুদ্রগুপ্ত। এখান থেকে দেখো দুটো প্রশ্ন আরো হতে পারে, যে এই আলাহাবাদ প্রশস্তিটা কে দাঁড় করেছিল প্রথমে? তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু রাজা অশোকা। ঠিক আছে, এটা অশোকার পিলার ছিল। সেকেন্ড প্রশ্ন এখান থেকে যেটা জিজ্ঞেস করতে পারে, যে এই আলাহাবাদ পিলার বা আলাহাবাদ প্রশস্তিটা কে লিখেছে? তো সেটার উত্তর হয়ে যাবে হরি সেন। হরি সেন কে আছে? হরি সেন সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েটের নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু কম্পোজড বন্দে মাতরম? খুব সোজা এটা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বঙ্কিমচন্দ্র। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরমটা কোন বইয়ে মেনশন করেছেন? তো এটা হয়ে যাবে আনন্দমঠ, যেটা 1882-তে লেখা হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা। ঠিক আছে, আর এই প্রশ্নটা আমরা উপরে একটু অন্যভাবে জিজ্ঞেস করেছিল, যে আনন্দমঠ কার দ্বারা লেখা। এই প্রশ্নটা আমরা উপরেও সলভ করেছি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। পোর্ট্রেট পেন্টিং ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ, মানে পোর্ট্রেট পেন্টিংটা নিম্নগুলির মধ্যে কার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অজন্তা পেন্টিংস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ওয়াজ দ্য জেনারেল অফ দ্য আর্মি অফ শের শাহ? শের শাহর আর্মির জেনারেল কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রহ্মজিৎ গৌর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ওয়াজ দ্য প্রাইম লিডার অফ চিট্টাগাঁও আর্মি রেড? চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন যে হয়েছিল তার লিডার কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সূর্য সেন। ঠিক আছে, মাস্টারদা নামেও ইনি পরিচিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ইন উইচ ইয়ার ওয়াজ দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ হেল্ড? তৃতীয় পানিপথের যুদ্ধ কোন বছর হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে 1761-তে। আর এটা কার কার মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল মারাঠা এম্পায়ারের মধ্যে আর দুরানি এম্পায়ার অফ আফগানিস্তানের মধ্যে। আর সেই দুরানি এম্পায়ারের রাজার নাম কি ছিল?
তো রাজার নাম হচ্ছে আহমদ শাহ আবদালি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, গোপালা ওয়াজ ফাউন্ডার অফ, খুব ইজি প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন হতেই পারে না। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, পালা ডাইনাস্টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মেঘদূত ওয়াজ রিটেন বাই, মেঘদূত কে লিখেছেন? অপশন ডি হয়ে যাবে উত্তর, কালিদাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য অনলি নর্দার্ন ইন্ডিয়ান স্টেট উইচ আকবর কুড নট অ্যানেক্স ওয়াজ, প্রশ্নে বলা হচ্ছে যে আকবর উত্তর ভারতের কোন রাজ্যকে কবজা করতে পারেনি বা সেটার আধিপত্য নিতে পারেনি নিজের হাতে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আসাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, কামরূপ ওয়াজ দ্য এনশিয়েন্ট নেম অফ, কামরূপ কোন রাজ্যের প্রাচীন নাম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আসাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড ইন, মুসলিম লীগের গঠন কোথায় হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঢাকাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ডক্টরিন অফ ল্যাবস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এই উত্তরটা আমি তোমাকে আগেই বলে দিয়েছি, এর সঠিক উত্তর হবে অপশন এ, ডালহৌজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আত্মীয় সভা, এই প্রশ্নটাও দেখো রিপিট হয়েছে, মানে কোনো না কোনো বছর এই প্রশ্নটা রিপিট হয়েছে আগেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজারাম মোহন রয়, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু রোড দ্য সং সারে জাহাঁ সে আচ্ছা, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইকবাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ, তো প্রার্থনা সমাজের ফাউন্ডারের নাম হচ্ছে আত্মারাং পাণ্ডুরাং। ঠিক আছে, আর এনাকে হেল্প করেছিল কে? তো এনাকে হেল্প করেছিল ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু অ্যাবলিশড দ্য ইকতা সিস্টেম, ইকতা সিস্টেমকে কে অ্যাবলিশড করেছিল, কিংবা বলতে পারি যে ইকতা সিস্টেমকে কে বিলুপ্ত করেছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। এটা শুরু কে করেছিল? তো এটা শুরু করেছিল ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু হ্যাজ কনফার্ড দ্য টাইটেল গুণরাজা খান, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালাধর বসু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ফাউন্ডেড অনুশীলন সমিতি, এবার দেখো এখানে যে অনুশীলন সমিতিটা দুটো জায়গায় গঠন করা হয়েছিল, একটা হচ্ছে অনুশীলন সমিতি অফ ক্যালকাটা অ্যান্ড অনুশীলন সমিতি অফ ঢাকা। তো ঢাকার যেটা করেছিলেন সেটার উত্তর হয়ে যাবে পুলিন বিহারী দাস, আর যেটা কলকাতার হবে সেটা হয়ে যাবে প্রমথ নাথ মিটার, অপশন বি হয়ে যাবে কারেক্ট। দেখো এখানে আমি মিত্রা বলিনি, এখানে আমি মিটার বললাম, যাতে ফেলুদার নাম থেকে তোমার মনে থাকে যে কলকাতায় কে করেছিল। কেন, ফেলুদার নামও যদি শর্টে ওনার কার্ডে যেটা লেখা থাকতো সেটার নাম পি মিটার্স লেখা থাকতো, তো সেই থেকেই কিন্তু এটা মনে রাখাটা একটু সহজ, তার জন্য মাঝে মাঝে কোথাও একটু ট্রিক লাগিয়ে দেবে। আজকে নেক্সট আর লাস্ট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ কল্ড বাই বিন্ধ্যা আধিপতি, প্রশ্নটা কোনোভাবে সম্পূর্ণ নয়, এখানে কল্ড বাই নেম হবে, মানে নিম্নগুলির মধ্যে কাকে আমরা বিন্ধ্যা আধিপতি নামেও চিনি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গৌতম পুত্র সৎকর্ণী, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, এখানে দেখো 2004 থেকে 2019 অবধি হিস্ট্রির আমরা সমস্ত পিওয়াইকিউ এক জায়গাতে করে নিলাম একটা ক্লাসে, বেশ একটা কম সময়ের মধ্যে, আমরা বলতে পারো যে 7-8 বছরের কাজটা একবারই সেরে নিলাম। ঠিক আছে, এরকমই কিন্তু আমরা কালকে জিওগ্রাফিরও 2004 থেকে 2019 অবধি সমস্ত কোশ্চেন্স করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা তো হলো আজকের কোশ্চেন্স পেপার। আচ্ছা, তো এবার একটু আমরা তোমাদের কমেন্টের আমি রেসপন্সগুলো করে দিই, মানে তোমরা যেগুলো ডাউট আছে তোমাদের মনে সেগুলোকে আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে ক্লার্কশিপের প্রিপারেশনে যেটুকু যা তোমাদের দিক থেকে মনে হচ্ছে যে এটা টাফ আছে বা এটা অ্যাটেম্প্ট কী করে করব, তো সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যারিথমেটিক বলে, যেহেতু আমি বলেছি যে এরা অ্যারিথমেটিক বলে দিয়েছে, তো অ্যারিথমেটিকই আমরা শুধু পড়বো সেটা নয়, দেখবে লাস্ট লাইনে লেখা আছে যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ারও জিজ্ঞেস করেছে। তো আমি বলেছিলাম যে আমরা টুকটাক এরিয়া ছাড়াও আরও যা যা বেসিক জিনিস হয় সেগুলো একটু দেখে নেব, তো একদম আমরা তাই করব। যখন আমরা ম্যাথ ক্লাস করব তো তখন আমরা 10th লেভেলের ম্যাথমেটিক্সের মধ্যে যা যা আছে সেই সমস্ত কিছুই আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, আর যাই দিক না কেন ম্যাথমেটিক্স থেকে সেটা কিন্তু একটু ইজি লেভেলের থাকবে, এসএসসি সিজিএল লেভেলের কিন্তু থাকবে না। নেক্সট তোমাদের একটা ডাউট ছিল যে ডিসক্রিপটিভ ক্লাস কিভাবে পাবে, তো দেখো ডিসক্রিপটিভের মধ্যে তো আমি বলেই দিয়েছি যে সামারি দেবে, রিপোর্ট রাইটিং দেবে, এইসবই তোমাদের প্রশ্ন আসবে। তো এগুলো তুমি ক্লাস 10th 9th করেছো,
কিন্তু অবভিয়াসলি একটা গ্যাপ হয়ে গেছে বলে ভুলে গেছো তোমরা, তো সেই গ্যাপগুলোকেই ফিল করার চেষ্টা করা হবে। অন্তত একদিন সপ্তাহে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করানো হবে, সেখানে তোমাদেরকে এই ডিসক্রিপটিভ নিয়ে যা যা ডাউট আছে বা কিভাবে সেগুলোকে তোমরা লিখবে সেগুলো সেখানে আলোচনা করা হবে, ঠিক আছে? এটা তোমাদের দুটো জিনিস এখানে হয়ে গেল। আর কোনো কমেন্ট? আচ্ছা, ক্লাস শুরু করুন। তো দেখো, ক্লাস শুরু করুন বলতে কালকেই তোমাদের 1 নম্বর ক্লাস ছিল ওটা, কারণ যে কোনো যুদ্ধেরই প্রথম ক্লাস হয় রণনীতি, ঠিক আছে? তো সিলেবাসটা সেই রণনীতি ছিল, সেটারই একটা পার্ট ছিল বলতে পারো। তো গতকাল থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। আজকে প্রথম আমরা প্র্যাকটিস সেটটা করলাম, পিওয়াইকিউ সলভ থেকে আমরা শুরু করলাম। যেমন আমি গতকালকের ক্লাসে বলেছিলাম যে প্রথমে আমরা পিওয়াইকিউ করব, ঠিক আছে? আর একজনের ডাউট ছিল যে পার্ট 2 এর এক্সাম পার্ট 1 কোয়ালিফাই। হ্যাঁ, এখানে দেখো পার্ট 1 মানে হচ্ছে তোমার এখানে প্রিলিমসকে বলা হচ্ছে, আর পার্ট 2 কিন্তু মেন্সকে বলা হচ্ছে। তো অবভিয়াসলি প্রিলিম পাস করলেই তুমি মেন্স অ্যাপিয়ার হবে, আর মেন্স পাস করে গেলেই কিন্তু টাইপিং এর একটা টেস্ট নেওয়া হবে ছোট্ট দেখে, সেটাও কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজনের কমেন্ট এসছে যে 48টাই আমার পড়ানো থেকে পেয়েছে, উইচ ইজ অ্যাকচুয়ালি গুড। তো আজকে সেশন শেষ করার আগে আমি বলবো যে তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।